নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। লেখক তৃণাঞ্জয় ভট্টাচার্য কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর পুঁথিগত কাগজে স্তূপ বানাতে বিশ্বভারতী থেকে সাংবাদিকতা এবং রবীন্দ্র ভারতী থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন। প্রথম কিছুদিন শুধুমাত্র সাংবাদিকতা করার পর বাংলার জনপ্রিয়তম সংবাদ মাধ্যমের জন্য কন্টেন্ট রাইটিং এবং বিনোদন দুনিয়ায় ঠোঁটকাটা হিসেবে একান্ত সাক্ষাৎকার নেওয়া শুরু করেন, সাথে নিজের লেখা। ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে তার 3টি কবিতা সংকলন, অগ্নিগ্রাসী, উত্তরণ এবং আদিম দ্য প্রিমিটিভ, ইংরেজি ও বাংলা একত্রে কাব্য সংকলন। প্রথম উপন্যাস কলঙ্কিত জ্যোতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জীবনী অবলম্বনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ঘরে বাইরে পাবলিকেশন থেকে। পরের উপন্যাস ভাষা শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ইতিমধ্যেই প্রকাশিত হওয়ার পথে। এছাড়া বহু নাটক ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে, বহু গল্প বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কখনো না গুণে দেখলেও সর্বমোট গল্পের সংখ্যা হয়তো 30 বা 35। এহেন লেখকের ক্ষুরোধার কলমে সৃষ্ট বাংলা সাহিত্যের নবতম গোয়েন্দা লেটুসদা, যার আসল নাম শশাঙ্ক সেন। বিজনেস ম্যানেজমেন্টের আদ্যপ্রান্ত কর্পোরেট মানুষটার আসল উৎসাহের জায়গা কিন্তু অনুসন্ধান। মামাতো ভাই জয়ন্ত এবং বন্ধু কদম কৃষ্ণ হালদারের সঙ্গে নির্ঝঞ্ঝাট হয়ে ঘুরে বেড়াতে চান তিনি, কিন্তু তিনি এড়িয়ে যেতে চাইলেও ঝঞ্ঝাট তার পিছন ছাড়ে না। জড়িয়ে পড়েন একটার পর একটা কেসের জটে। কিভাবে সেই জট ছাড়িয়ে বেরোন আমাদের লেটুসদা, সেটাই ফুটে ওঠে তার ভাই জয়ন্তর লেখায়। নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন সুলেখক তৃণাঞ্জয় ভট্টাচার্যের কলমে লেটুসদা সিরিজের প্রথম গল্প পুরীতে হত্যা রহস্য। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বলবে কিন্তু কে কোথা থেকে গল্পটা শুনছো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের রহস্যের আড্ডা সুলেখক তৃণাঞ্জয় ভট্টাচার্যের কলমে লেটুসদা সিরিজের প্রথম গল্প পুরীতে হত্যা রহস্য। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, তাই না? জলের মধ্যে যদি ফসফরাস না থাকতো তাহলে কি অন্ধকার রাত্রে ঢেউগুলো দেখতে পেতি কখনো? কথাগুলো বলল লেটুসদা। আমরা গতকাল সন্ধ্যা 7টার সময় হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেসে পুরীতে এসেছি। আমরা বলতে আমি, লেটুসদা আর আমাদের পাড়ার গ্রসারি কাম স্টেশনারি দোকান সঞ্চয়িতার মালিক কদম কৃষ্ণ বাবু, মানে কেষ্টদা। ভদ্রলোক অকৃতদার, বাড়িতে বিধবা পিসি আর তার ছেলে গোবিন্দ থাকে। সেই প্রয়োজন মতো দোকানের কাজে সাহায্য করে। কদম কৃষ্ণবাবু বাইরে গেলে সঞ্চয়িতার দায়িত্ব তখন পুরোপুরি গোবিন্দর কাঁধে। আমি গোবিন্দকে চিনি, আমাদের বাড়িতে মিনারেল ওয়াটারের বোতল দিতে আসে। ছটফটে মিশুকে স্বভাবের দারুণ ছেলে। তাই কদম কৃষ্ণবাবু যে কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে এক কথায় রাজি হয়ে যেতে পারেন, দোকানের কথা ভাবতে হয় না। যাকে আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি জয়ন্ত চ্যাটার্জি, জিতু। এখন যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলে ক্লাস 9-এ পড়ি। আমাদের বাড়ি নাকতলা শীতলা মন্দিরের পাশের গলিতে, বসন্ত নিবাস, 17/4 এক্সটেন্ডেড নাকতলা রোড। আমার ঠাকুর দাদা বসন্ত চ্যাটার্জি নিজের নামে এই বাড়িটা বানিয়েছেন। আজকে নিউক্লিয়ার ফ্যামিলির যুগেও আমি কিন্তু ছোটবেলা থেকেই একান্নবর্তী পরিবার দেখে আসছি। ঠাকুর দাদা ঠাকুমার সময় এই বাড়িতে লোকজন ভরে থাকতো। যদিও এখন শুধু আছি আমি, বাবা, মা, শঙ্করদা এবং আমার পিসতুতো দাদা লেটুসদা। আমার পিসিমণি কাবেরী এবং পিসেমশাই জীবনানন্দ সেন থাকেন গৌহাটিতে, নামবাড়ি রেলওয়েজ অফিসের কলোনিতে। লেটুসদার স্কুলিং ও কলেজ গৌহাটিতেই। ওর ওই কাজের সুবিধার জন্যই এখনও কলকাতায় থাকে। ও এখন একটা বড় কোম্পানির বিজনেস কনসালটেন্ট, অফিস তারাতলায়। সকাল 9টায় বাড়ি থেকে বের হয়, ফেরে রাত্রি 10টা সাড়ে 10টা। লেটুসদা। আমার জীবনে যদি একটা কঠিন চয়েস দেওয়া হয়, শুধুমাত্র একজনের সঙ্গে কোনো একটা নির্জন দ্বীপে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে, তাহলে সেই মানুষটি আমার এই পিস্তুত দাদা ছাড়া আর কেউ হতেই পারে না। ইস্টার্ন লন্ডনের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা কমপ্লিট করে চাকরি করছে কর্পোরেট সংস্থায়।
কিন্তু হলে কি হবে, লেটুস তার আগ্রহ একটা অদ্ভুত জিনিস নিয়ে, ইনভেস্টিগেশন। না, লেটুসদা মানে শশাঙ্ক সেন এখনও নিজেকে প্রাইভেট ইনভেস্টিগেটর বলার জায়গায় পৌঁছায়নি, কিন্তু ওর অবজারভেশন অনেক বাঘা বাঘা মানুষের মাথাও ঘুরিয়ে দিতে পারে। এই সেবারই তো বাঁশডনি চার্চের পেতনি গুজবের জট মাত্র 3 দিনে ছাড়িয়ে দিয়েছিল লেটুসদা। এক টুকরো পড়ে থাকা তুলোর ক্লু ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল দাগি চোরদের। রক্ষা পেয়েছিলেন এক বৃদ্ধা ভিখারিনী। শশাঙ্ক সেন ওর ভালো নাম, বেশিরভাগ লোক ওকে এস বলে। যাকে এখন এই পর্যন্তই থাক, পুরীর কথা যত এগোবে ওর সঙ্গে পরিচয় হতে থাকবে সবারই। গরমের ছুটি পড়লেই লেটুসদার সঙ্গে কোথাও না কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছা করে আমার। গেলবার সান্দাকফু গিয়েছিলাম, লেটুসদার সঙ্গে ট্রেকিং করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। এই মে মাসের শেষে পুরী আসার কথাতে আমি এক পায়ে খাড়া ছিলাম। যদিও প্রথমে ঠিক হয়েছিল বাবা মা আসবে, কিন্তু আসার দিন অর্থাৎ 22শে মে আমরা এলাম 3 জনই। আমাদের 4th বার্থ কম্পার্টমেন্টে একেবারে লোয়ার বার্থে যে ভদ্রলোক ছিলেন তিনি বেশ ছটফটে স্বভাবের। বারবার উঠে যাচ্ছেন, আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছেন। লেটুসদা বলল, বোধহয় পরিবারের অন্য লোকজন আলাদা কম্পার্টমেন্টে আছে। পুরী স্টেশনে নামার পর কদম কৃষ্ণবাবু বললেন, লোকটা বোধহয় মানুষের সাথে মিশতে জানে না। সকলেই যে আপনার সঙ্গে গায়ে পড়ে গল্প করতে শুরু করবে এমনটা ভাবার খুব একটা কারণ রয়েছে কি? না, তবে সন্ধে 7টা থেকে ভোর 4:30 পর্যন্ত যার সঙ্গে সময় কাটালাম তার নামটা অবধি জানা হলো না, সেটাই অবাক লাগছে। তা জানা যাবে না, কেননা ভদ্রলোকের নাম এম সোম। কদম কৃষ্ণবাবু মানে কেষ্টদা ভ্রুটা মাথা অবধি তুলে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন? আপনিও পারতেন যদি কামরার বাইরে আটকানো রিজার্ভেশন চার্টটা লক্ষ্য করতেন। জিভ বার করে দাঁত দিয়ে চেপে ধরলেন কদম কৃষ্ণবাবু। স্টেশন থেকে বেরিয়ে একটা গোল ফ্লেক ধরালো লেটুসদা। সঙ্গে খুঁজতে শুরু করলো হলুদ কালো অটোরিকশা। ম্যাজিক গাড়িগুলো ভালো, কিন্তু লেটুসদা বলে 5টার কিছু আগে ভোরের অন্ধকারে পুরীর সমুদ্র দেখার অনুভূতিটাই নাকি আলাদা। আর কথাটা যে কতটা সত্যি তা বিবেকানন্দর মূর্তিটাকে বাঁ হাতে রেখে ডান দিকে মেরিন ড্রাইভ রোডে ওঠার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম। সত্যি সমুদ্রের এই রূপ আমি কখনো দেখিনি। বালির উপর ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ এত দূর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। দূরে জলের উপরে ঘন কুয়াশা জমে রয়েছে, মানে সানরাইজ দেখার কোনো সুযোগ নেই। আমি এর আগের বার যখন পুরীতে এসেছিলাম তখন আমার বয়স 5। সূর্যোদয় দেখেছিলাম কিনা মনে নেই। আমরা যাব ক্যামেলিয়া হোটেলে, স্বর্গদ্বার পেরিয়ে। লেটুসদা বলে, স্বর্গদ্বারের এই ধারটায় বড্ড ভিড়ই যদি সহ্য করব তাহলে আর গড়িয়া স্টেশন ছেড়ে এলাম কেন? ওর পছন্দ ওই লাইট হাউসের দিকটাই। অটো ভাড়া মিটিয়ে আমরা 3 জন যখন হোটেলে ঢুকছি তখন পূর্ব দিকের আকাশ ফর্সা হয়ে গেছে। সকালবেলা সূর্য উঠে গেলে সমুদ্রের দিকে আর তাকানোই যায় না। তবে লেটুসদার সঙ্গে থাকলে আমি রোদ ঝড় বৃষ্টি কিছুকেই পাত্তা দিই না। আর শুধু পুরী সি বিচ কেন, গড়িয়াহাটায় ঘুরে বেড়াতেও কোনো রকম অসুবিধা হয় না আমার। যদিও কেষ্টদা হোটেলে ঢোকার পরপরই ব্রেকফাস্টের তাড়া দিচ্ছেন, বোধহয় সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। হোটেল থেকে পুরো নীল লাগছে সমুদ্রটাকে। হোটেল আর সমুদ্রের মধ্যে শুধু রাস্তাটা। কেষ্টদার যে তর সইছে না সেটা বেশ বোঝা যাচ্ছে। যদিও তিনি নিজের সঙ্গে ঝুড়ি ভাজা, চানাচুর, কটকটি অনেক কিছু নিয়ে এসেছেন, যাতে তার বাইরে জল খাওয়ার জন্য কোনো বাধা সৃষ্টি না হয়। ট্রেনেও এ সমস্ত খাবারের সদ্ব্যবহার তিনি করেছেন। লেটুসদা অবশ্য কদম কৃষ্ণবাবুকে নিরাশ করল না। হাত মুখ ধুয়ে একটু হালকা হয়ে নিন, তারপর সমুদ্রের পাড়েই ডিম রুটি চা খাওয়া যাবে। বালিটা ঢালু হওয়ার ঠিক মুখে সার বেঁধে অনেকগুলো চেয়ার পাতা। যদিও এমনিতে বেশিক্ষণ বসতে দেয় না। চেয়ারগুলো যে দোকানের সম্পত্তি সেখান থেকে কিছু না কিছু কিনতেই হবে। আমাদের অবশ্য সে অসুবিধা নেই। আমরা যার দোকান থেকে ডিম টোস্ট আর চা কিনলাম তার চেয়ারে বসেই কাটিয়ে দিলাম ঘণ্টাখানেক। তিনি স্থানীয় লোক, নাম রামসুরি। ঘণ্টাখানেক পর লেটুসদা বলল, একবার স্বর্গদ্বারে যেতে হবে, কিছু জরুরি জিনিসপত্র কেনার আছে। লাইট হাউসের দিকটা এই একটা অসুবিধা, দোকানপাট যাও বা আছে সেটা খুব কম। তাছাড়া প্রয়োজনের অনেক জিনিসই এখানে পাওয়া যায় না।
সমুদ্রের জলে ভেজা বালির ওপর দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। দিব্যি লাগছিল। বেশ কিছু ঢেউ ভেঙে জল এগিয়ে এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। অন্য বিচের সঙ্গে পুরী বিচের বালির একটাই পার্থক্য, এখানকার বালি দীঘার মতো শক্ত নয়। লেটুসদা বলল, শুধু দীঘা নয়, ক্লিফটনের বিচও একই রকম। কেপটাউনে থাকার সময় দেখেছিলাম, তবে পুরীর সমুদ্রের বালি জলের সঙ্গে সঙ্গে সরে যেতে থাকে, ফলে হাঁটা খুব সহজ হয়। কিন্তু সেই পরিশ্রম যেন গায়েই লাগলো না। কিছুক্ষণ হাঁটার পরেই দূরে বালির উপরে অনেক লোকের ভিড় দেখলাম। বুঝলাম ওটাই স্বর্গদ্বার বীচ। আরও বেশ খানিকটা হাঁটার পরে বাঁদিকে স্বর্গদ্বার শ্মশানের থেকে ধোঁয়া উঠতে দেখে আমরা উপরে উঠে এলাম। গরম শুষ্ক বালি পেরিয়ে উঠলাম রাস্তায়। শ্মশানের ঠিক পাশে একটা সরু গলি চলে গিয়েছে স্বর্গদ্বার রোডের দিকে। লেটুসদা সেই গলিটা দিয়েই ঢুকে একটা বাঁধানো রাস্তা দিয়ে স্বর্গদ্বার রোডে পড়তেই দেখলাম সার বাঁধা দোকান, নিত্য নৈমিত্তিক প্রয়োজনের জিনিস, ফোনের দোকান এবং অবশ্যই ঘিয়ে ভাজা খাজা। একটা দোকানে দাঁড়িয়ে লেটুসদা রেজারের ব্লেড, একটা লাক্স সাবান, একটা শ্যাম্পু আর 2 প্যাকেট গোল্ড ফ্লেক কিনল। কদমকৃষ্ণবাবু আমাদের 3 জনের জন্যই 10 টাকা করে ঘিয়ে ভাজা খাজা কিনলেন। কেনাকাটা করে নীলাচল হোটেল, ওড়িশা হ্যান্ডলুমের কাপড়ের দোকান এবং শ্রী চৈতন্যর মূর্তি পেরিয়ে আমরা স্বর্গদ্বার বিচে এসে পৌঁছালাম। এরই মধ্যে লোকজন স্নানে নেমে পড়েছে। নুলিয়ারা টিউবের পসরা সাজিয়ে বসেছে। ডাবওয়ালারা এক একটা বড় ছাতার তলায় নিজেদের দোকান আর গোটা 10 চেয়ার পেতে বসেছে। আমরা তাদেরকে পেরিয়ে বালির মধ্যে একটা ফাঁকা জায়গা দেখে বসলাম। বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের দিকে হাসতে হাসতে যিনি এগিয়ে এলেন তাকে আমরা 3 জনেই চিনি। ট্রেনের কামরার এম সোম। কোথায় উঠলেন? হাসিটাকে কান অবধি টেনে বললেন ভদ্রলোক। ক্যামেলিয়া। ওদিকটাই বেটার, এদিকটা ভীষণ কনজেস্টেড। ভদ্রলোকের মাথায় ঘন চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। গায়ের চামড়া দেখেই মনে হয় বয়স 36-এর বেশি নয়, তবে মাথার চুলের থেকে দাড়ি বেশি পাকা। আপনারা কোথায় থাকছেন? প্লাস্টিক হাসি হেসে প্রশ্ন করলেন কদমকৃষ্ণবাবু। আমরা পুলিনপুরিতে। ভদ্রলোক সঙ্গে নিয়ে এলেন প্রকৃত অর্থে সুন্দরী এক ভদ্র মহিলাকে। আমার বেটার হাফ। যদিও সেটা না বললেও চলতো। নমস্কার, আমি পুবালি। নমস্কার করে বললেন ভদ্রমহিলা। লেটুসদাও প্রতি নমস্কার করে বলল, আমি শশাঙ্ক সেন, আমার মামাতো ভাই জয়ন্ত, আর উনি আমাদের বন্ধু কদমকৃষ্ণ হালদার। আপনারা এখানে প্রথমবার এলেন? না, এই নিয়ে 3 বার। বোধহয় উত্তরটা শুনে ভদ্রমহিলা কেমন অন্যমনস্কভাবে হুঁ বললেন দেখে লেটুসদা পাল্টা প্রশ্ন করল, কেন বলুন তো? না, আমি প্রথমবার এলাম, এখানে কিছুই চিনি না। যদিও আমাদের পরিচিত এক কাপল আমাদের সঙ্গেই উঠেছে পুলিনপুরিতে। ও, ইটস গ্রেট। একটু ওয়েট করুন, ওই তো ওরা আসছে। আমরা 3 জনই ঘাড় ঘোরালাম। আমাদের পেছন দিক থেকে এগিয়ে আসলেন মিস্টার সোমের থেকেও বেশ কয়েক বছর কম বয়সী এক ভদ্রলোক এবং পুবালি দেবীরই প্রায় সমবয়সী এক ভদ্রমহিলা। আরে, তোমরা এর মধ্যে নেমে পড়লে? দূর থেকেই প্রায় চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক। না 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 না, তোমাদের জন্যই ওয়েট করছি। মিস্টার সোম বললেন যদিও, কিন্তু তার নিজের হাঁটু অবধি জল আর বালি কিন্তু লেগে রয়েছে। নতুন দুজন আমাদের ঠিক 3 হাতের মধ্যে এগিয়ে আসতেই মিস্টার সোম বললেন, পরিচয় করিয়ে দিই, উনি আমার বন্ধু উদ্দালক বসু আর ওর স্ত্রী মাধবী, আর ইনি মিস্টার সেন, ওর বন্ধু মিস্টার হালদার আর ওর ভাই। কি যেন নামটা তোমার? জয়ন্ত চ্যাটার্জি। আপনারা কি জগন্নাথে এলেন? হ্যাঁ, মিস্টার সোমের সঙ্গে একই কম্পার্টমেন্টে, তবে তখন... আরে আর বলবেন না, হুট করে চলে আসতে হলো। মিসেসের সঙ্গে এক কম্পার্টমেন্টের রিজার্ভেশনই পেলাম না, ফলে বুঝতেই পারছেন। কোয়াইট ন্যাচারাল। ভীষণ সাহেবী কায়দায় বলল লেটুসদা। একই কায়দায় গোল্ডফ্লেকের প্যাকেট এগিয়ে দিল অন্য 2 জন ভদ্রলোকের দিকে। উদ্দালকবাবু থ্যাঙ্কস বলে একটা সিগারেট বার করে নিলেও মিস্টার সোম বললেন, মাফ করবেন, আমি ওই রসে বঞ্চিত। বলে যে হাসিটা হাসলেন সেটা পরিচয় প্রথম থেকেই চুইনগামের মতো তার মুখে লেগে আছে। আপনার পুরো নামটা কিন্তু আমি জানি না। আমি মেঘরাজ, আমাদের পৈতৃক কাপড়ের ব্যবসা ভবানীপুরে, সোম অ্যান্ড ব্রাদার্স। আই সি।
সানগ্লাসে ঢাকা লেটুসদার চোখের কোনো ভাবই কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এবার অন্য রসের স্বাদ নেওয়া যাক। গরমটাও যা পড়েছে। লেটস হ্যাভ আ গ্লাস অফ বিয়ার। আপনাদের আপত্তি নেই তো? ভীষণ উল্লাসের সঙ্গে কথাগুলো বললেন মিস্টার বসু। আমি ভেবেছিলাম লেটুসদা হয়তো ওই আচমকা নিমন্ত্রণে খুব অবাক হবে, কিন্তু ও ভীষণ হালকাভাবেই বলে উঠল, না, আপত্তি কিসের? আমি যে অবাক হইনি তা নয়, কিন্তু কদমকৃষ্ণ বাবু দেখলাম এক পায়ে খাড়া, এর মধ্যেই খুশি হয়ে দাঁড়িয়ে পড়েছেন। বিচ ছেড়ে আমরা সকলেই পা বাড়ালাম ব্রিটিশ বারের দিকে। সত্যি বলতে কি, গরম বালির থেকে উঠে এসে এসির মধ্যে ঢুকে বেশ আরামই লাগছিল। সমুদ্রের পাড়ে বিচ রোডের উপরে ব্রিটিশ বার, পুরনো হলেও একটা অভিজাত বারের যাবতীয় চিহ্ন এখানে বর্তমান। 5টা বড় গ্লাসে বিয়ার আর কিছুটা কাজু বাদাম দিয়ে গেল মাথায় পাগড়ি পরা বেয়ারা। চিয়ার্স বলে পান পর্ব শুরু হলেও লেটুসটা দেখলাম গ্লাসটা প্রায় মুখে ঠেকিয়েই নামিয়ে রাখল। ওর হাবভাব দেখে মনে হচ্ছে ও নতুন পরিচয় হওয়া ভদ্রলোক ভদ্রমহিলাদের আরও ভালোভাবে চিনতে চাইছে। কেষ্টদার অবশ্য এসব দিকে কোনো নজর নেই। তিনি ইতিমধ্যেই একটা শেষ করে আর এক গ্লাস বিয়ার অর্ডার করে ফেলেছেন। এক থাবা মেরে তুলে নিয়েছেন এক মুঠো কাজু। তবে এটা স্বীকার করতেই হবে, প্রায় 1.5 গ্লাস বিয়ার খাওয়ার পরেও ভদ্রলোক কিন্তু একটা অস্বাভাবিক আচরণ করছেন না। প্লাস্টিক হাসিটা মুখে এখনও একই রকমভাবে রয়েছে। না, একটুও বাড়াবাড়ি নেই। বোঝাই যাচ্ছে ওনার বেশ ভালো রকম অভ্যাস রয়েছে। মেঘরাজবাবু একটু অসংলগ্ন হলেও সেটাকে অস্বাভাবিক বলা যায় না কোনোভাবেই। মাধবী দেবীর ক্ষেত্রেও একই কথা খাটে। আর লেটুসদার কথা তো সম্পূর্ণ আলাদা। ওকে দেখলে কেউ বলবে না বিয়ার জাতীয় কোনো তরল ও শরীরে ঢুকেছে। তবে সবথেকে আশ্চর্য উদ্দালক বসুর আচরণ। মাত্র হাফ গ্লাস বিয়ার পেটে যেতেই উনি প্রায় অসংযমী ব্যবহার শুরু করেছেন। ইতিমধ্যেই তার বাঁ হাতটা চলে গিয়েছে পূবালী দেবীর কাঁধের উপর। পূবালী দেবীর মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি ব্যাপারটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, উল্টে কিছুটা বিরক্তই। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে উদ্দালকবাবু বলে উঠলেন, এই যে পূবালী, আমার কলেজের বান্ধবী, আশুতোষ কলেজ, 2004-এর ব্যাচ। শুধুই বন্ধু? মজা করে টিপ্পনি কাটলেন মাধুরী দেবী। নট অনলি বান্ধবী, আরো বেশি, আরো অনেকটা বেশি। হ্যাঁ, কথার শেষটা হারিয়ে গেল মিস্টার বোসের। হঠাৎ করেই টেবিলের আবহাওয়াটা কেমন যেন বদলে গেল। প্রাণবন্ত উল্লাসের পরিবেশটা পাল্টে গিয়ে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে শুরু করলো সবার মধ্যে। মেঘরাজবাবু হয়তো পরিবেশটাকে একটু হালকা করে দেওয়ার জন্যই বললেন, বাট সেটা তো অনেক আগের কথা উদয়। তারপর তুমি নিজের ব্যাচমেট মধুকেই বিয়ে করেছো, ব্যাঙ্গালোরে সেটেল করেছো। আমার আর পূবালির সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে। দ্য এন্টায়ার স্টোরি ইজ ওভার। নো, নট ক্লোজড। প্রায় চিৎকার করে উঠলেন উদ্দালক বসু। তারপর মেঘরাজবাবুর দিকে আঙুল তুলে বললেন, তুমি ক্লোজ করার কি? তুমি আমার ডিচ করেছো, ক্লোজ করবো আমি। বলেই নিজের গ্লাসের অবশিষ্ট বিয়ারটা এক ঢোকে শেষ করে দিলেন। এরপর প্রচণ্ড ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকালেন মিস্টার সোমের দিকে, যেন এখনই তাকে চড় বা খুশি কষিয়ে দিতে পারেন। বেসামাল হয়ে উঠে দাঁড়াতে গিয়ে প্লেটের কাজুটা পুরোটা ফেলে দিলেন। ও স্টপ ইট, কন্ট্রোল ইয়োর সেলফ উদয়। সত্যি যা কাণ্ড শুরু করেছেন ওনারা। এতক্ষণ বাদে যেন চাবুকের মতো সপাং করে উঠলেন পূবালী সোম। আমরা ভীষণ দুঃখিত মিস্টার সেন, আজ না হয়। না না, এটা কোনো ব্যাপারই না। আমরা একটু বিরক্ত বা অপ্রস্তুত হচ্ছি না মিসেস সোম। আপনার গিল্টি ফিলিংয়ের কোনো কারণ নেই। কি অদ্ভুত ঠান্ডা গলায় কথাগুলো বলল লেটুসদা। আমার কিন্তু উদ্দালক বাবুর ওপর রীতিমতো রাগ হচ্ছিল। এসিটা বন্ধ কর না ভাই। আসলে মাইগ্রেনটা শুরু হওয়ার পর থেকেও সত্যি এসিটা সহ্য করতে পারে না। বাড়ির ভিতরটা সেন্ট্রাল এসি, ওনার জন্য আলাদা করে সেটা বন্ধ করা তো সম্ভব নয়। এসব কথা এখন উদ্দালকবাবুকে বুঝিয়ে যদিও কোনো লাভ নেই, উনি এখনও পূবালী দেবীকে একটা গান গাওয়ার অনুরোধ করেই চলেছেন। শেষমেশ 11:30 নাগাদ আমরা ব্রিটিশ বার থেকে বেরিয়ে স্বর্গদ্বারের রাস্তার ওপর এসে পড়লাম। হঠাৎ রোদ লেগে মাথাটা ছট করে উঠল। সেটা বুঝতে পেরেই বোধহয় লেটুসদা এই সামান্য রাস্তাটার জন্য অটো নিল। অটোতে বসে প্রথম কথা বলল কদমকৃষ্ণ বাবু। আচ্ছা বলছি,
কেমন একটা মনে হচ্ছে না? কি নিয়ে বলুন তো? এই দুটো পরিবারের মধ্যে। মোটেই না। যাদের এখনো নাম ছাড়া কিছুই জানি না, এমনকি ঠিকানাটাও বলতে পারবো না, তাদের নিয়ে কিছু মনে করতে আমি রাজি নই। অটোর লুকিং গ্লাসে লেটুসদার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এক দৃষ্টে তাকিয়ে আছি সেই দিকে। ওর ভ্রুর দুটো কুঁচকে রয়েছে, মানে মুখে যতই না বলুক শশাঙ্ক সেন নিজের হিসেব করা শুরু করে দিয়েছে। আমি জানি ওর মন বলছে বাড়ির এই অসংলগ্ন অশান্তিটাই সব নয়, আরও কিছু হতে চলেছে। আমি কিন্তু একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু মোটেই তোপসে নই। তপেশ রঞ্জন মিত্র আমার থেকে অনেক বেশি স্মার্ট। প্রদোষচন্দ্র মিত্রের স্যাটেলাইট, প্রত্যেক কাজে তাঁর সহযোগী। আমি কিন্তু একেবারেই তা নই। আমি শুধু আমার ডায়েরিতে আমাদের অভিজ্ঞতাগুলো লিখে রাখি। কেন জানি না, লেটুস তার সঙ্গে থাকলে সেই অভিজ্ঞতাগুলোই এক এক অদ্ভুত অদ্ভুত গল্প হয়ে ওঠে। সেবার বাঁশদ্রোণী চার্চের পেতনি গুজবের সময়ও আমি ছিলাম নিতান্তই দর্শক। হোমস থেকে শুরু করে পিসি মিটার সবারই একাধিক সহযোগী আছে। শার্লকের ক্ষেত্রে যেমন মাইক্রফট, ওয়াটসন, তেমনি ফেলুদার ক্ষেত্রে সিধু জ্যাঠা, তোপসে। কিন্তু শশাঙ্ক সেন পুরো একা। সম্বল বলতে নিজের চোখ, বিচার করার অসম্ভব সূক্ষ্ম ক্ষমতা আর প্রচণ্ড শক্তিশালী মস্তিষ্ক। আর তার গাইড আর্থার কনান ডয়েল, সত্যজিৎ আর শরদিন্দুর ব্যোমকেশ। সত্যি বলতে কি, আমার এই কথাটা মাঝে মাঝেই মনে হয়। সত্যজিতের ফেলুদা বারবার করে বিভিন্ন জায়গায় বলেছেন শার্লক হোমস তাঁর গুরু। আমারও তেমনই মনে হয় শশাঙ্ক সেনের গুরু শ্রী প্রদোষচন্দ্র মিত্র। তাছাড়া একজন শার্লক যদি একজন ফেলুমিত্তিরকে সৃষ্টি করতে পারেন, তাহলে একজন ফেলুমিত্তিরই বা কেন একজন লেটুস সেনকে সৃষ্টি করতে পারবে না? হোটেলে ফিরে ভালোভাবে স্নান সেরে নিচের রেস্টুরেন্ট থেকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল আর ভাত খেয়ে আমরা বেশ কিছুক্ষণ পাইচারি করলাম সমুদ্রের ধারে। তারপর ফিরে এলাম হোটেলে। একটা ডাবল বেডরুমে আমি, লেটুসদা এবং কদমকৃষ্ণবাবু একসঙ্গেই রয়েছি। ঘরের এসিটা চালিয়ে দিয়ে ক্লান্তিতে ঘুম যেন জড়িয়ে এলো পুরো শরীরটায়। আমরা তিনজনেই গভীরভাবে ঘুমিয়ে পড়লাম। সূর্য ডুবে যাবার পরে সমুদ্রের রূপটা সত্যিই অন্যরকম। ভালো তো লাগেই, তবে তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গা ছমছমে ব্যাপারও কাজ করে। আমরা এখন সমুদ্রের পাড়ে বালিতে বসে কফি খাচ্ছি আর তাকিয়ে আছি দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই ঢেউগুলো প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। কেষ্টদা বললেন, এই সময় একেবারে চুপ করে থেকে শুধু সমুদ্রের গুঞ্জন শুনতে হয়। নোনা জল ভিজে যেন আগুনের ছ্যাঁকা। আমরা ডুব দিয়ে বা লাফিয়ে চেষ্টা করি ঢেউ পেরিয়ে যেতে। ঢেউ আর ঢেউ। পরিশ্রান্ত সমুদ্র তীরে ফিরে আসি, দূরে তাকাই, পৃথিবীটাই জলে জলাকার। কালো মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির জলেও স্নান। অর্থাৎ কেষ্টদাকে এখন কবিত্বে পেয়েছে। তার অদ্ভুত স্থূল চেহারার সঙ্গে লাজুক লাজুক হাসি আর এই কবিত্ব ব্যাপারটা এতটাই হাস্যকর লাগে যে সেটাকে চেপে রাখা মুশকিল। ওনার নিজের পক্ষেই বেশিক্ষণ মুখ বন্ধ রাখা সম্ভব নয়। বক বক বন্ধ হলে চানাচুর, ডালমুট, বিস্কুট তো একের পর এক আছেই। চোয়ালের বিশ্রাম পাওয়ার কোনো উপায় নেই। আমরা যদিও কেউই কথা বলছি না। বিস্কুট শেষ করার পরেই কেষ্টদা কি যেন একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামতেই হলো। আমরা সকলেই উঠে দাঁড়ালাম, কারণ আমাদের দিকে এগিয়ে আসছেন উদ্দালক বসু। সকালের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত মিস্টার সেন। এরই মধ্যে উনি দাড়ি শেভ করেছেন। সকালের থেকে এখন অনেকটা ফ্রেশ লাগছে তাকে। আরে এটা কোনো ব্যাপারই নয়, আবার যে কোনো দিন বসা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কাল বিকেলবেলায় আসুন না আমাদের আস্তানায়। তাছাড়া পুবালি কিন্তু সত্যি ভালো গান গায়। তাই বুঝি? কেষ্টদা রীতিমতো নিজেকে ভীষণ স্মার্ট দেখানোর চেষ্টা করছেন। আপনি বোধহয় কোনো কারণে খুব আপসেট ছিলেন। আপসেট? কই না তো। ও, সকালের কথা বলছেন? আপসেট নয় মিস্টার সেন, তবে আসছেন তো কাল। দেখুন আপনার প্রশ্নের উত্তর পান কিনা। বলেই স্বর্গদ্বারের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। প্রায় অনেকক্ষণ বাদে একটা গোল ফ্লেক ধরালো লেটুসদা। ভাবতে আশ্চর্য হয়,
সমুদ্রের এই ঝোড়ো হাওয়াতেও সিগারেটটা ধরালো দেশলাইয়ের একটা কাঠিতে। আরও কিছুক্ষণ বসে আমরা তিনজনই উঠলাম, কারণ রেস্টুরেন্টগুলোয় নাকি রাত হয়ে গেলে ভালো খাবার আর কিছুই পাওয়া যায় না। তবে আমরা নিরাশ হলাম না। মুরগির কারি দিয়ে ভাত আর পরে মদনমোহন মিষ্টি আর মিষ্টি পান খেয়ে কদমকৃষ্ণবাবু তো খুব খুশি। হোটেলে ফিরে আমরা সকলেই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল লেটুসদার ডাকেই। তেমনটাই হওয়ার কথা ছিল, তবে সেটা কাক ভোরে 6:30টার সময় নয়। আর লেটুসদা ডাকবে বলেছিল সানরাইজ দেখতে যাওয়ার জন্য, কিন্তু ও যেটা বলল সেটা শুনে আমি এবং কেষ্টদা দুজনেই লাফিয়ে উঠলাম বিছানার উপরে। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নে, বেরোতে হবে। রিসেপশনের ছেলেটা খবর দিল পুলিন পুরীতে খুন হয়েছে। কে? উত্তেজনায় আমার গলা দিয়ে শব্দ বোধহয় বেশ জোরেই বেরোলো। সেটা গেলে জানতে পারবো, তবে আমার ষষ্ঠেন্দ্রিয় যা বলছে। জানলার বাইরে সমুদ্রের দিকে তাকিয়ে কথাটাকে যেন কেমন মাঝপথে শেষ করে দিল লেটুসদা। লেটুসদার ষষ্ঠেন্দ্রিয় যাই বলুক না কেন, পূবালী দেবী যে কোনোভাবে খুন হতে পারেন এটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। পুরী মোটেই কোনো ছোটোখাটো গঞ্জগ্রাম নয়। বিশেষত সি বিচের থেকে শুরু করে পুরী মন্দির এবং তাকে কেন্দ্র করে বেড়ে ওঠা বেশ খানিকটা জায়গা এই মুহূর্তে বিশ্ববিখ্যাত। তার উপরে একেবারে মেরিন ড্রাইভ রোডের ওপরে পুলিন পুরী যথেষ্ট অভিজাত একটা হোটেল। সেখানে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা পুরী শহরের নাকের ডগায়। বোঝাই যাচ্ছে আততায়ী প্রচণ্ড ডেসপারেট কেউ। ঘটনাটায় যে প্রত্যেকেই হকচকিয়ে গেছে এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। ইতিমধ্যে হোটেলের লবির পর থেকে দোতলার সিঁড়িটা সিল করে দেওয়া হয়েছে। একজন ফর্মাল প্যান্ট শার্ট পরা ভদ্রলোক একটা জার্মান শেফার্ড কুকুরকে নিয়ে এইমাত্র দোতলা থেকে রিসেপশনের সামনে এলেন। কুকুরটা প্রায় 8 ইঞ্চি জিভ ভার করে প্রচণ্ড কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। বোধহয় সরকারি গোয়েন্দা বিভাগ কাজ শুরু করে দিয়েছে। পুলিনপুরি হোটেলের রিসেপশনের সামনেই আলাপ হলো পুরী থানার ওসি পুরুষোত্তম মিশ্রের সাথে। লেটুসদার স্বনির্বদ্ধ অনুরোধেই তিনি আমাদের রুম নাম্বার 105-এ যেতে অনুমতি দিলেন। অবশ্য এটাও বললেন, ব্যাপারটা উড়িষ্যা সরকারের গোয়েন্দা বিভাগের হাতে চলে গেছে, তাই আমাদের খুব বেশি কিছু করার নেই। আর লেটুসদা যখন বলল ওর নিজের ব্যক্তিগতভাবে রহস্যের জট ছাড়ানোতে ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট? তখন মিস্টার মিশ্র এমন একটা ব্যঙ্গের হাসি হাসলেন যেটা দেখতে আমার একদমই ভালো লাগলো না। লাল ফিতের বাঁধা পেরিয়ে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। আমার যে ভীষণ দেখতে ইচ্ছা করছিল এমন নয়, কিন্তু লেটুসদাকে সেটা বলার সাহস নেই। পথে আসতে আসতে অনেক কিছু চিন্তা করছিলাম, কিন্তু পূবালী দেবীর মতো কোনো ভদ্রমহিলার উপর কারোর যে এমন ভয়ঙ্কর আক্রোশ থাকতে পারে এটা মেলাতে পারছিলাম না। মাত্র 2-3 ঘন্টার আলাপেই আমার ওনাকে ভীষণ ভালো লেগেছিল। তাই রিসেপশনের বাইরে যখন পুরো ঘটনাটা শুনলাম আমি মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছি। আজ সন্ধেবেলাতেই আমাদের ওনার ঘরে গান শুনতে যাওয়ার কথা। কেষ্টদার দেখলাম উৎসাহের অভাব নেই। দরজাটা খুলতেই বুকটা ধক করে উঠল। ব্যালকনির দিক থেকে হু হু করে হাওয়া আসছে, আর তাতে পূবালী দেবীর চুলগুলো উড়ছে। অদ্ভুতভাবে রয়েছে বডিটা। মাথাটা বিছানার উপরে এলানো, বাদবাকি শরীরটা মেঝের উপরে, আর গলায় একটা গভীর কাটা দাগ। মনে হচ্ছে যেন ব্যালকনির দিকে পা ছড়িয়ে বিছানার মাথাটা রেখে পূবালী দেবী ঘুমাচ্ছেন। ঘটনাটা হলো, উদ্দালকবাবু, মাধুরী দেবী এবং মেঘরাজবাবু সানরাইজ দেখতে যান 5টার কিছু আগে। পূবালী দেবী নাকি যাননি শরীর খারাপ বলে। 6টার সময় হোটেলের বেয়ারা চা দিতে এসে দরজায় ধাক্কা দিতে ভেতরে একটা ধস্তাধস্তির আওয়াজ শোনে। তৎক্ষণাৎ নিচে গিয়েও ম্যানেজার এবং অন্য দুজনকে ডেকে নিয়ে আসে। 3-4 জন মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে পূবালী দেবীর দেহটা শোয়ানো, ব্যালকনির দরজাটা খোলা, গলার হারটা মিসিং। এটা মনে করা যেতেই পারে কোনো চোর হারটা চুরি করতেই ঘরে ঢোকে। পূবালী দেবীর বাধা দেওয়ার চেষ্টা করে এবং তা করতে গিয়ে হার দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে খুনটা করে রেন ওয়াটার পাইপ বেয়ে নিচে নেমে আসে চোর। অর্থাৎ পুলিশের রিপোর্ট মোটামুটি তৈরি। উদ্দালকবাবু এবং মেঘরাজবাবু দুজনেই খুব ভেঙে পড়েছেন, মাধুরী দেবীও তাই। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। মেঘরাজবাবুর দেখলাম কথা বলার মতো অবস্থা নেই, কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। ওনারা সবাই 107 নম্বরে অর্থাৎ উদ্দালকবাবুর ঘরে বসেছেন। হঠাৎ
সবাইকে অবাক করে দিয়ে লেটুসদা বলল, ওটা কি? ওর নির্দেশ মতো পুলিশের কনস্টেবল খাটের তলা থেকে বার করে আনলেন উদ্দালক বাবুর বেল্ট ছেঁড়া ঘড়ি। ঘড়িটা খাটের নিচে এত ভেতরে ঢুকে গিয়েছিল যে গোয়েন্দা বিভাগের ওয়েল ট্রেন্ড কুকুরও সেটা খুঁজে পায়নি। অথচ মাত্র এক নজর দেখেই আমি লেটুসদার দৃষ্টির প্রশংসা করতে যাব, ঠিক সেই সময় কদমকৃষ্ণবাবুর পায়ের নিচে আমি দেখলাম একটা পোড়া সিগারেটের ফিল্টার, ক্লাসিক উদ্দালকবাবুর সিগারেট। 8:30টায় আমরা পুলিনপুরি থেকে বেরিয়ে সি বিচের উপর এলাম। ইন্সপেক্টর মিশ্র মনে হলো লেটুসদার উপর খুব ইমপ্রেসড। মোট কথা 2টো ক্লু আমরা তাকে খুঁজে বার করে দিয়েছি। তাই একটু আগে যিনি ব্যঙ্গের হাসি হাসছিলেন তিনিই বললেন, গোয়েন্দা বিভাগ যা পারে তাই করুক, আপনি নিজের ইচ্ছে মতো কেসটা নিয়ে নাড়াঘাটা করতে পারেন, ঠিক আছে? আমার কোনো আপত্তি নেই, আমি সব রকমভাবে সহযোগিতা করতে রাজি আছি। আমার মনে হয় শুধু ছিঁচকে চুরির কেস ঘেঁটে ঘেঁটে ওনারও অরুচি ধরে গেছে। তাই শখের গোয়েন্দাগিরির ব্যাপারটা নতুন জিনিস হিসেবে উনি বেশ উপভোগ করছেন। এমনকি উনি এও বললেন, আপনি কি মিস্টার সোম এবং মিস্টার আর মিসেস বসুর সঙ্গে কথা বলতে চান? না না, এই অবস্থায় ওদেরকে বিরক্ত করার কোনো মানেই হয় না। বিচে এসেই কদমকৃষ্ণবাবু বললেন, এ তো জলের মতন কেস মশাই। তবে সমুদ্রের জলে তো শুধু জলই থাকে না, আরও অনেক কিছু থাকে। মাথাটা বনমন করে ঘুরছে। নতুন পাওয়া ক্লু অনুযায়ী তো উদ্দালকবাবুকেই অপরাধী বলে মনে হচ্ছে। লেটুস তাকে কথাটা বলতেই ও বলল, মোটেই না। দুই বন্ধুর ঘরে তো একে অন্যের অবাধ যাতায়াত থাকতেই পারে, কি পারে কি না? তা পারে। সেক্ষেত্রে উদ্দালকবাবুর একটা সিগারেটের টুকরো মিস্টার সোমের ঘরে পড়ে থাকাটা কি খুব অস্বাভাবিক? আর ঘড়ি? চোর উদ্দালক বসুর ঘরের থেকে ঘড়িটা চুরি করার পর রুম নম্বর 5-এ গিয়ে মিসেস সোমের সঙ্গে ধস্তাধস্তির সময় চোর বাবাজির পকেট থেকে ঘড়িটা পড়ে যায়। তারপর রুম বয় এসে দরজায় নক করায় কোনো রকমে হাতটা নিয়ে তস্কর মশাই চম্পট দেন। বাই রেন ওয়াটার পাইপ? এক্স্যাক্টলি, ঘড়িটা খাটের তলাতেই পড়ে থাকে। মানে পুলিশের রিপোর্টের সঙ্গে লেটুস তার রিপোর্ট পুরো এক। ব্যাপারটা আমার ঠিক ভালো লাগলো না, যদিও আমি জানি ও মুখে যেটা বলছে ওর মন তা বলছে না। ও পরপর ঘটনাগুলোকে সাজিয়ে চলেছে, কারণ বিচে আসার পর থেকেই ওর ভ্রু দুটো কুঁচকে রয়েছে। এত বড় পরীক্ষায় শশাঙ্ক সেনকে কোনোদিনই পড়তে হয়নি। সমুদ্র স্নানের এমন অদ্ভুত অভিজ্ঞতা পুরী ছাড়া অন্য কোথাও হয় কিনা আমি জানি না। সেটা লেটুস তার জানা থাকলেও আমার অন্তত জানা নেই। পায়ের নিচ থেকে বালি সরে গিয়ে যেন সমুদ্রের ভেতরে ক্রমশ চলে যাচ্ছি। যদিও লেটুসটা হাতটা ধরে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে পায়ের তলার বালি অনেকটা শক্ত, কি একটা পোকা ভিজে গায়ে মাঝে মধ্যেই কামড়ে চলেছে। লেটুসটা বলল ওগুলো নাকি জেলিফিশ। কদমকৃষ্ণবাবু প্রত্যেকবার ঢেউ আসার সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে পাড়ে উঠে যাচ্ছেন, সারা গায়ে বালি ভর্তি। আমরা মানে আমি আর লেটুসটা যেখানে স্নান করছি সেখানে জল ভীষণ পরিষ্কার, পায়ের তলা অবধি দেখা যাচ্ছে। খানিকক্ষণ স্নান করার পরে লেটুসটা ওঠার নির্দেশ দিল। আমার মোটেই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু লেটুসটার কথা অমান্য করা আমার স্বভাবে নেই। যদিও কেষ্টদা আমাদের অনেকে আগেই উঠে গিয়েছেন, হাঁটা দিয়েছেন হোটেলের দিকে। উনি আগে আগে চলেছেন, পিছন পিছন আমরা। বিকেল 4টের সময় হোটেলের সামনে একটা হলুদ কালো অটো এসে হাজির। আমরা তিনজনেই তাতে উঠে বসলাম। পুরী থানা। থানা থেকে যেটা জানা গেল, পূবালী দেবী এবং মেঘরাজবাবুর বাড়িতে খবর দেওয়া হয়ে গেছে। পূবালী দেবীর খুড়তুতো ভাই আজই সন্ধেবেলা ধৌড়ি এক্সপ্রেসে পুরী আসছেন। মিসেস সোমের বাপের বাড়ি হাওড়া মন্দিরতলায়, আর সোমের পরিবার থাকেন হাজরায়। মোবাইলে একটা গান বাজাচ্ছিল লেটুসদা, আমি তারই খুঁজে বেড়াই। ও এখন যে কি খুঁজে বেড়াচ্ছে সেটা ওই জানে। ও এখন অসম্ভব রকম গম্ভীর। বিবেকানন্দ মূর্তির সামনে বিচটায় আগে কখনো আসেনি। হঠাৎ বিচে দেখলাম মেঘরাজবাবু, হয়তো একটু হালকা হতে এসছেন। সেটা কি আদেও সম্ভব? শুনছেন ও মশাই? ফিসফিস করে প্রায় চিৎকার করে উঠলেন কদমকৃষ্ণবাবু। লেটুসটাও ভদ্রলোককে দেখেছে, কিন্তু ও একটা কথাও বলল না। আমি জানি লেটুসটা এই মুহূর্তে মেঘরাজবাবু, উদ্দালক এবং মাধুরী বসু কাউকেই বিরক্ত করতে চায় না। এমনও হতে পারে পুলিশ সেটা বলছে সেটাই ঠিক।
এটা হয়তো একটা সাধারণ চোরেরই কাজ, শুধু শুধু ব্যাপারটাকে জটিল করার কোনো দরকার নেই। কিন্তু তাহলে লেটুসদার ভ্রু দুটো কুঁচকে আছে কেন? আর তাছাড়া লেটুসদা সবসময় বলে ওর গুরু প্রদোষ মিত্রের মতে খুন জিনিসটা এত সহজ নয়, সবার পক্ষে সেটা সম্ভব নয়। আর একজন সাধারণ চোর শুধুমাত্র একটা হাড়ের জন্য একটা হোটেলে ঢুকে এত বড় ঝুঁকি নিয়ে একটা মানুষকে খুন করে ফেলবে, এটাতে কিন্তু লেটুসদার মতো আমার মনও সায় দিচ্ছিল না। এখন হোটেলে ফিরবেন নাকি? না, ভাবছিলাম সমুদ্রের ধার ধরে একটু হাঁটলে হতো না, এখনো পর্যন্ত সেটা তো আর করাই হয়নি। বেশ, তো চলুন। বিবেকানন্দ মূর্তির থেকে বীজ ধরে আমরা হাঁটতে শুরু করলাম। আমাদের ডান দিকে একে একে পেরিয়ে যাচ্ছে শকুন্তলা হোটেল, পুরী হোটেল, ওটিডিসি। যে হোটেলটা এর আগে পর্যন্ত দেখতে ভালো লাগতো, গধূলির আলোতে সেই পুলিনপুরি হোটেল দেখে গাটা কেমন ছমছম করে উঠল। গত 12 ঘন্টার মধ্যে এই হোটেলটার ছবিটা যেন বদলে গিয়েছে। লেটুসদার কানে ফোন, কারোর সঙ্গে একটা কথা বলছে বোধহয়, যদিও সমুদ্রের শব্দে কথাবার্তা কিছু শুনতে পাচ্ছি না। ফোন শেষ করে আমার কানের সামনে এসে বলল, কলকাতার মিক্সড চাট আর পুরীর মিক্সড চাট কিন্তু সম্পূর্ণ আলাদা। মিক্সড চাট আর ফুচকা খেয়ে আমরা স্বর্গদ্বার পার করে হেঁটে চলেছি। এত ভালো সূর্যাস্ত এর আগে কোথায় দেখেছি জানি না। আমাদের ডান দিকে রাস্তার উপরেই এখন 50 হাতের মধ্যেই ক্যামেলিয়া হোটেল। তার ঠিক সোজাসুজি বিচের ওপরে একটাই চায়ের দোকান। দেখলাম মধুকর টি স্টল লেখা। এই দোকানেই বসে রয়েছে আমাদের চেনা পুলিনপুরি হোটেলের বয় নিমাই। এখন ডিম রুটি খাচ্ছে। আমাদের দেখেই উঠে দাঁড়ালো। হয়তো সকালে দেখার পর আমাদেরকে পুলিশের লোক ভেবেছে। ওকে বসতে বলে ঠিক পাশের চেয়ারটায় গিয়ে বসলো লেটুসদা। আমরা দুজন ওর পাশের দুটো চেয়ারে বসলাম। বসেই কেষ্টদা 3টে চায়ের অর্ডার দিল। বুঝলাম চেয়ারে বসার শর্তটা উনি ভুলে যাননি। নিজের কোনো রকম পরিচয় না দিয়ে ছেলেটার সম্ভ্রমের সুযোগ নিয়ে লেটুসদা তাকে জিজ্ঞাসা করল, তোমার বাড়ি এখানেই? আগে না, ওই পূর্ব মেদিনীপুর কনটাই। কি আপদ বলুন দেখি, মাসে একবার করে বাড়ি যাই। এখন এরা বলছে কোথাও যাওয়া যাবে নি। তা তো বটেই। তো তোমার পুরো নামটা কি? নিমাই নায়ক। তুমি যখন ঘরে চা নিয়ে গিয়েছিলে তখন ঠিক কি কি শুনেছিলে মনে আছে? বলতে পারবে আমায়? হ্যাঁ, কিন্তু পুলিশদেরকে তো। আর একবার বলতে তোমার আপত্তিটা কোথায়? ভয়ের কিছু নেই, বলো। ভয় কেন বাবু? বাবু মেম সাহেব প্রথমে একটা ওই গুনগুন করে গান গাইছিলেন, তারপর ধূপ করে কি একটা পড়ার শব্দ হলো, তারপরই চিৎকার। আর কিছু শোনোনি? মানে কাউকে দেখে চমকে যাওয়ার মতো কোনো কথা বা শব্দ? না বাবু, ওই তারপরই তো সেনাপতি স্যারকে ডাকতে গেলাম। আমরা কি জানি বলুন, বড় মানুষের ব্যাপার। জমিতে মাছের চাষ চলছে, এই হপ্তাহে আটকে গেলাম। শিবু গায়েন সব ঝেড়ে দেবে বাবু। আচ্ছা আমি যাই। হ্যাঁ, এখন যেতে পারো। নিমাই বালির পাড় ধরে জগন্নাথ কলোনির দিকে চলে গেল। ও চলে যেতেই আমরা 3 জনও এগিয়ে গেলাম সমুদ্রের দিকে, পা ভেজাবো বলে। এখন ভাটার সময়, জল এখন বেশ খানিকটা নিচের দিকে। জলের দিকে এগিয়ে যেতেই আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভিজে বালি ফুঁড়ে স্পষ্ট করে লেখা, গো ব্যাক টু কলকাতা। হুমকি? হুমকি? ভীষণ নিশ্চিন্তে কথাটা বলে পকেট থেকে গোল্ড ফ্লেকের প্যাকেট বার করে আবার দেশলাইয়ের একটা কাঠিতেই সিগারেট ধরালো লেটুসদা। তারপর ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের মতো কাঠিটা সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, সাব্বাস, গাড়ি ঠিকঠাকই চলেছে রে জিতু। আমি যদিও কিছুই বুঝতে পারলাম না। প্রায় সন্ধে 8টার সময় সি বিচ থেকে হোটেলে ফিরলাম আমরা। লেটুসদার ফোনে একটা ফোন এলো থানা থেকে। পূবালী দেবীর পোস্টমর্টম হয়ে গেছে, রিপোর্ট পাওয়া যাবে কাল সকালে থানায় গেলে। তারপর তার দেহ নিয়ে মেঘরাজবাবু, উদ্দালকবাবু এবং মাধুরী দেবী ফিরে যাবেন কলকাতায়, অবশ্যই পুলিশি পাহারাতে। আর তারপর থেকে মানে ওরা ফেরার পরের দিন থেকে কেসটা চলে যাবে কলকাতা পুলিশ বা সিআইডি ওয়েস্ট বেঙ্গলের অধীনে। কেন জানি না, আমার মন বলছিল লেটুসদাকে যদি কিছু করতেই হয় সেটা করতে হবে পুরীতেই, এই 2 দিনের মধ্যেই। তুমি সমুদ্রের পাড়ে কার সঙ্গে ফোনে কথা বলছিলে লেটুসদা? প্রশ্নটা আর না করে থাকতে পারলাম না।
মাছের কাঁটা বাঁচতে বাঁচতে লেটুসদা বলল, পূর্ণ সিনেমার সামনে থাকে আমার এক বন্ধু পিনাকি চক্রবর্তী, তার সঙ্গে। আচ্ছা, এই এতগুলো ঘটনা থেকে তোমার কি মনে হয়? মনে হয় এটাই যে এরকম মাছের ঝোল হলে 2 প্লেট ভাত খাওয়া যায়। পরদিন আমাদের মন্দির দেখতে যাওয়ার কথা। পুরীর মন্দিরের কথা না বললে অর্ধেক পুরীর কথা বলাই হয় না। এত মানুষের ঢল শুধুমাত্র 4 ধামের অন্যতম এই শ্রীক্ষেত্রকেই কেন্দ্র করে। বর্তমানের যে স্থাপত্য তা 1161 সালের তৈরি করান রাজা অনন্ত বর্মন। যদিও পরিকল্পনা করেন রাজা ইন্দ্রদ্যুম্ন, মহারাজা ভরতের পুত্র। সাহেব নৃতত্ত্ববিদ জন ডওসন প্রথম জানিয়েছিলেন এই ইন্দ্রদ্যুম্নই সমুদ্র পাড়ের এই উৎকলে জগন্নাথ মন্দির গড়ার পরিকল্পনা করেন। এই কথাগুলো আমি আগেই জেনেছি ট্রেনে আসতে আসতে লেটুসদার থেকে। কেষ্টদা আবার কথাগুলো ফোনে রেকর্ড করে রেখেছেন, শালটালগুলো ভুলে যাবেন বলে বোধহয়। আমরা মন্দিরের বাইরে রাখা জমানো জলে পা ডুবিয়ে মন্দিরে ঢুকব। এটা পশ্চিম দুয়ার। বাইরে 2-3টে জুয়েলারির দোকান, তার মধ্যে মহাপ্রভু জুয়েলার্স আর সুভদ্রা গোল্ড হাউস নজরে পড়ল। ঠিক তার সামনেই অটো স্ট্যান্ড, সার বেঁধে দাঁড়ানো হলুদ কালো অটোর দল। আমাদের অটোর নম্বর OR176337। হঠাৎ নিমাইয়ের সঙ্গে দেখা। মন্দিরে পুজো দিতে এসেছে, হাতে পুজোর ডালা। যাগ্গে, মূল মন্দির, সমাধিক্ষেত্র, চৈতন্যের খড়ম, দুর্গা মন্দির আর কচি বালক, যুবক, প্রৌঢ়, বুড়ো সব রকমের বাঁদর দেখে আমরা বাইরে বেরোবো এমন সময় কেষ্টদা বললেন, বুঝলেন মশাই, ওই চোরের পয়েন্টটাই ঠিক। আপনি শিওর? 100%। যেই জায়গায় এমন সাংঘাতিক বাঁদর থাকতে পারে সেখানে 1-2 খুনে চোর থাকা মোটেই আশ্চর্যের নয়। মন্দির থেকে বেরিয়ে আমরা 63-37 অটোয় উঠব। ঘড়ি বলছে 8:30। আমাদের থানায় যেতে হবে। অটোয় উঠব, হঠাৎ দেখি সিটের উপর একটা সাদা কাগজে লেখা, ফিরে না গেলে বিপদ। আমার মাথায় কিছু আসছে না, আর লেটুসদা যেটা বলল তাতে মাথাটা আরো গুলিয়ে গেল। বাবা, মেঘনা চাইতেই জল বলে নিশ্চিন্ত মনে একটা গোলফ্লেক ধরিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে তাকিয়ে রইল রাস্তার বাঁদিকে বালির ঢিপিগুলোর দিকে। অস্বাভাবিক ঘটনা আমার জীবনে খুব বেশি ঘটেনি বলে কিনা জানি না, পূবালী দেবীর পোস্টমর্টম রিপোর্টটা শুনে আমার চেয়ার থেকে পড়ে যাবার মতো অবস্থা হলো। কেষ্টদার মুখটাও হাঁ হয়ে গেছে। আমাদের অবস্থাটা যে খুব স্বাভাবিক নয় সেটা বুঝতে পারলাম যখন দেখলাম লেটুসদাও ভীষণভাবে চমকে গিয়েছে। বলেন কি? এতক্ষণ অবধি আমরা জানতাম পূবালী দেবী মারা গেছেন 6টার সময়, যখন নিমাই চা নিয়ে তাদের ডাকতে যায়, কারণ সেই সময় সে চিৎকার শুনেছে। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট বলছে খুনটা হয়েছে আরও ঘন্টা 2 আগে। কিন্তু তা কি করে হয়? তখনও তো মেঘরাজবাবু আর মিস্টার মিসেস বসু হোটেলেই ছিলেন। আর তাছাড়া নিমাই 2 ঘন্টা বাদে চিৎকার শুনল কি করে? তার মানে কেউ কি মিথ্যে কথা বলছে? নিমাই বেটা মিথ্যে বলছে না তো? অটোতে ফিরতে ফিরতে প্রশ্নটা করলেন কেষ্টদা। মনে তো হয় না। লেটুসদা বললেও আমি দেখতে পাচ্ছি ও একদম চুপ করে গেছে। আজ ব্রেকফাস্টে আলুর পরোটা খাওয়ার কথা। আমাদের হোটেলে ঢোকার 10 মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট আর চা চলে এলো। আমাদের ক্যামেলিয়া হোটেলের রিসেপশনিস্টের নাম ক্যান্ডি, বেশ হাসি খুশি আর স্মার্ট লোক। তবে বাঙালি না অবাঙালি, বাড়ি কোথায়, এইসব বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আমি তো 3 বার দেখেও কিচ্ছু বুঝতে পারিনি। অবশ্য আমার লেটুসদার চোখই আলাদা। ওর সরাসরি বলে দিল, লোকটা বাঙালি, গলায় কালীঘাটের কালির লকেট আছে আর হাতে ট্যাটু বাংলায় মা লেখা রয়েছে। কলকাতায় বাড়ি যদি নাও হয়, নিয়মিত কলকাতায় যাতায়াত রয়েছে, কারণ গায়ের কালো কোটটায় সিরা মার্কেটের ইমতিয়াজ টেলার্সের লেবেলটা এখনও আটকানো রয়েছে। আশ্চর্য দৃষ্টি বটে। এবার ও নিজেই আমার হাতে একটা নোটপ্যাড আর কলম ধরিয়ে দিয়ে বলল, এখনো পর্যন্ত যাদের সঙ্গে নতুন পরিচয় হলো, মনে করে করে সেগুলো পরপর লিখ দেখি। প্রত্যেকের কি কি ক্যারেক্টারিস্টিক্স তোর নজরে পড়ল? বুঝলাম আমি সহকারী না হতে চাইলেও শশাঙ্ক সেন আমাকে স্যাটেলাইট বানিয়েই ছাড়বে। আমি যেটা লিখলাম এখন সেটাই পরপর তুলে দিচ্ছি। পূবালী সোম, মৃত, বাড়ি হাওড়া মন্দিরতলা, শ্বশুরবাড়ি হাজরা রানী শঙ্করী লেন, গৃহবধূ মদ খান্না। নাম্বার 2,
মেঘরাজ সোম, পূবালী দেবীর স্বামী, পৈতৃক ব্যবসা, মদ্যপান করেন, সিগারেট খান না, কথা বলেন অনেক বেশি। নাম্বার 3, উদ্দালক বসু, ব্যাঙ্গালোরে কি করেন জানা নেই, মদ্যপান করেন, সিগারেট খান, ক্লাসিক। পূবালী দেবীর সঙ্গে কলেজে পড়তেন, এসি সহ্য হয় না। নাম্বার 4, মাধুরী বসু, উদ্দালকবাবু স্ত্রী, ওনারই ব্যাচমেট, মদ্যপান করেন, এর সম্বন্ধে আর বেশি কিছু জানি না। এবং নাম্বার 5, নিমাই নায়েক, বাড়ি পূর্ব মেদিনীপুর, পুলিনপুরি হোটেলের স্টাফ, বাড়িতে মাছের চাষ। সবই ঠিকঠাক ছিল, কিন্তু ফুল মার্কস পাওয়া গেল না। লেটুসদা বলল, শুধু পূর্ব মেদিনীপুর লিখলে হবে না, গাঁথি জায়গাটার নামও লেখা উচিত ছিল। আচ্ছা বুঝলাম, আমি তোমার সহকারী নাকি? আজ সন্ধ্যাবেলায় আমি বেরোবো, আমি ফেরার আগে তোরা হোটেল থেকে কোথাও বেরোবি না। স্নান সেরে চিংড়ি মাছের মালাইকারি আর পিস পোলাও দিয়ে লাঞ্চ করে আমরা ঘরে চলে এলাম। হাতে গোলফ্লেক নিয়ে জানলার থেকে সমুদ্রের দিকে তাকিয়ে আছে লেটুসদা। ও এখন পুরোপুরি ভাবনায় ডুবে গেছে। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। যখন চোখ খুললাম দেখলাম লেটুসদা নেই। কেষ্টদা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। বাইরে বেরোনোর প্রশ্নই ওঠে না। লেটুসদার বারণ বলে কথা। দুজন মিলে ব্যালকানিতে বসে সমুদ্র দেখে আর কটকটি বিস্কুট খেয়ে সন্ধেটা কাটিয়ে দিলাম। এখন রাত 8টা। সি বিচের ভিড় ফিকে হয়ে আসছে। হঠাৎ একটা রিক্সা ঢুকলো মেন গেট দিয়ে। আমাদের বিল্ডিংটার সামনে এসে দাঁড়ালো। একটা লোক সামান্য টলতে টলতে নামলো রিক্সা থেকে। বুকের ভিতরটা দুরু দুরু শব্দ হচ্ছে। আশেপাশে আর কোনো আওয়াজ নেই, শুধু এক টানা সমুদ্রের গর্জন। অপরাধীরা কি জেনে গেছে আমরা তাদের শত্রু? যে কোনো সময় কি আমাদের উপর আক্রমণ নেমে আসতে পারে? এ যদি অপরাধীদের কেউ হয় তাহলে কি হবে? লেটুসদা সঙ্গে থাকলে এতটা ভাবতাম না, কিন্তু এখন যখন ও নেই, কখন ফিরবে তাও জানি না। লোকটার মাথার পুরোটাই সাদা ব্যান্ডেজে ঢাকা। এখন রিক্সার ভাড়া মেটাচ্ছে। এবার খুব ভালোভাবে দেখলাম লোকটাকে, আর দেখেই আঁতকে উঠলাম। লেটুসদা! এক দৌড়ে নিচে চলে গেলাম, যদিও ক্যান্ডি আমাদের আগেই পৌঁছে গেছে। কি এসব কি করে হলো? জগন্নাথের অভিশাপ। চিংড়ি মাছকে সন্ধ্যারতি দেখতে গেলে যা হয় না, কাল ভোরে সানরাইজ দেখতে হচ্ছে। ধন্যী ডাক্তার এস মোহান্তি, ব্যান্ডেজটা দারুণ করেছেন। পরের দিন ভোর 4:30-র সময় আমরা পৌঁছে গেলাম বিচে। কে বলবে এখনো 5টা বাজেনি। সবকটা চায়ের দোকান তো খুলে গেছেই, মানুষও জড়ো হয়েছে দলে দলে। লেটুসদার চোখ পূর্ব দিকে, সমুদ্রের উপর। এরপর জলের রং বদলের পালা। কালো থেকে প্রথমে গাঢ় বেগুনি, তারপরে গাঢ় মেরুন, তারপরে গাঢ় রংটা ফিকে হতে হতে লাল। সব শেষে যখন কমলা রংটা ধরে, ততক্ষণে সমুদ্রের দিগন্তের উপরে এসে গেছেন সূর্যদেব। সূর্য ওঠার পরপরই একটা পরিচিত গলা শুনলাম আমরা। আরে, এটা তো আমাদের পাড়ার বুলটির গলা। সুকুমার রায়ের গোঁফ চুরি, এই কবিতাটাই তো বললো সেদিন উদয়ন সঙ্গের অনুষ্ঠানে। কিন্তু সে এখানে কোথায়? না, সে তো এখানে আসেনি। এসেছে কদম কৃষ্ণবাবুর ফোন। বাচ্চাটার আবৃত্তি রেকর্ড করেছিলেন ভদ্রলোক, আর এখন সেটাকে ফোনের রিংটোন বাজিয়েছেন। ফলে ফোন এলেই বেজে উঠছে বুলটির গলা। হঠাৎ লেটুসদা বলে উঠল, আপনি আমায় বাঁচালেন কেষ্টদা। এই ব্যাপারটা মাথায় আসতে যে এত লেট কি করে হলো? শুনে এক আঙুল জিভ বার করে কেষ্টদা বললেন, কি যে বলেন, লেটুসদার লেট। পুলিনপুরি হোটেলের দোতলার 107 নম্বর ঘরে জড়ো হয়েছে সবাই। আমি, কেষ্টদা, ম্যানেজার সেনাপতি মশাই, নিমাই নায়েক, মেঘরাজ সোম, উদ্দালক এবং মাধুরী বসু, ইন্সপেক্টর মিশ্র এবং অবশ্যই লেটুসদা। দরজার সামনে 2জন কনস্টেবল। সাধারণ একজন ট্যুরিস্টের জেরার মুখে বসতে হবে এটা শুনে সকলে ভীষণ আপত্তি করেছিলেন, তবে পুলিশের নির্দেশ অগ্রাহ্য করে সাধ্যকার। লেটুসদা শুরু করল। এখন তার যবনিকা পতনের সময়। মেঘরাজবাবু, আপনার সোম অ্যান্ড ব্রাদার্সে তো 5 বছর ধরে তালা ঝুলছে। এখন আপনার পৈতৃক ব্যবসাটা কি একটু বলবেন? জমানো টাকা, তার থেকে সুদ পাই।
বেশ, তার পরিমাণ এতটাই যে প্রতি সপ্তাহে আপনার স্ত্রীকে মন্দিরতলায় তার বাপের বাড়িতে যেতে হতো আপনার শ্বশুর মশাইয়ের থেকে টাকা ধার করতে। আমি বলছি না, পুলিশের রিপোর্ট বলছে। মেঘরাজবাবুর মাথাটা নিচু হয়ে যায়। লেটুসটা বলে চলে, পুবালী দেবীজি তার বিবাহিত জীবনে খুব খুশি নন, সেটা তার সঙ্গে প্রথম আলাপেই আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। আরও নিশ্চিত হই পরশুদিন ওর মৃতদেহ খুঁটিয়ে দেখার পর। কিরকম? একজন সম্ভ্রান্ত পরিবারের আধুনিকা স্বামীর সঙ্গে প্রথমবার পুরীতে আসছেন, অথচ তার ভ্রু প্লাক করা নেই। হাতের নখের পালিশও অন্তত 10 দিনের পুরনো। বাঁ হাতের কোড়ে আঙুল এবং মাঝের আঙুলের পালিশ উঠে গিয়েছিল। হয়তো টাকা সংক্রান্ত বিবাদী এমন জায়গায় নিয়ে গিয়েছিল তার স্বামীর সঙ্গে তার সম্পর্ককে, যে নিজেকে নিয়ে ভীষণ উদাসীন হয়ে পড়েছিলেন তিনি। মেঘরাজবাবুকে হুট করে কেন পুরীতে আসতে হলো, এই প্রশ্ন প্রথম থেকেই আমার মাথায় এসেছিল। এতই তারা যে একসঙ্গে রিজার্ভেশনও হলো না, কিন্তু আসতেই হলো। যদিও তখনও সন্দেহ করার মতো কিছু ঘটেনি। আপনি কি বলতে চান একটু স্পষ্ট করে বলবেন? সেটাই তো চেষ্টা করছি। পুলিশের চোরতত্ত্বে আমার প্রথম খোঁচা লাগে যখন কাল মন্দিরের সামনের মহাপ্রভু জুয়েলার্স থেকে নিমাইকে বেরোতে দেখি। এরই মধ্যে নিমাই ঘর থেকে পালাতে যাচ্ছিল। কনস্টেবল দুজন ওকে ধরে ফেলল। ওকে তো আপনি ওখানে পাঠিয়েছিলেন মেঘরাজবাবু, পুবালী দেবীর হাটটা বিক্রি করতে। আপনার কথার প্রমাণ কি? প্রমাণ তো এই দোকানে তল্লাশি করলেই পুলিশের হাতে চলে আসবে। কাল সন্ধ্যাবেলা আমি মহাপ্রভু জুয়েলার্সেই যাচ্ছিলাম, তখনই আমার উপর আক্রমণ করে নিমাই আমার ধারণাটাকে সত্যি প্রমাণ করল। নিমাই নায়কের চোখ ঘরের মেঝের দিকে। আমি নিশ্চিত হলাম এটা কোনো চোরের কাজ নয়। হারটা আসলে মার্ডার ওয়েপেন, তাই সেটাকে সরানোর প্রয়োজন হয়ে পড়েছিল। বাদ সাধল পুলিশে দেওয়া পোস্টমর্টম রিপোর্ট আর নিমাইয়ের শোনা পুবালী সোমের চিৎকারের সময়ের ডিফারেন্স। এ ব্যাপারে আমার চোখ খুলে দেন আমার বন্ধু কদম কৃষ্ণ হালদার। একটু দম নেবার জন্যই বোধহয় লেটুসটা থামলো, একটা গোল্ড ফ্লেক ধরালো। ওর কথা ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। যেটা আছে সেটা বাইরে ঢেউ ভাঙার শব্দ। লেটুসটা আবার শুরু করলো, এবারে আসি নিমাই যা শুনতে পেয়েছিল সেই কথায়। প্রথমে পুবালী দেবীর গুনগুন গান, তারপরেই আর্তনাদ। অর্থাৎ কাউকে দেখে চমকে যাওয়ার কোনো শব্দ নেই। অপরিচিত কোনো লোককে ওই সময় তার ঘরে দেখতে পেলে উনি চমকে উঠতেন নিশ্চয়ই। তাহলে সেই পরিচিত লোকটাকে মেঘরাজবাবু? নিমাই যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ? প্রমাণ তো আপনি নিজে হাতে সেভ করেছেন মেঘরাজবাবু। যে মোবাইল এখন পুলিশের কাছে সিজ করা আছে, আপনি আগের রাতেই নিমাইকে বলে রেখেছিলেন সকাল 6টার সময় আপনাদের চা দিয়ে ডাকতে। কিন্তু অনুমান করা খুব ভুল হবে না যে আগের রাতে আবার অশান্তি করার কারণে আপনি এবং পুবালী দেবী কেউই রাত্রে ঘুমোননি। ভোর 3:45-র সময় যখন পুবালী দেবী ব্যালকনির দিকে যাচ্ছিলেন, আপনি আপনার মোবাইলের অডিও রেকর্ডিংটা চেপে দেন। তারপর পেছন থেকেই ওনার গলার হাতটা টেনে ওনাকে খুন করেন। আর পুরো ঘটনাটাই আপনার মোবাইলে রেকর্ড হয়ে যায়। পুরো রেকর্ডিংটাই মোবাইলের রিংটোন বানিয়ে দেন। তারপর ফোনটা রেখে দেন পুবালী দেবীর পাশে, মানে ওর দেহের পাশে। ব্যাস, কাজ শেষ। মেঘরাজ সোম নিজের হাতের আঙুল মটকাচ্ছেন। এতক্ষণ উদ্দালক বাবুর দিকে নজর পড়েনি। এবার দেখলাম উনি এক দৃষ্টে ব্যালকনির থেকে দূরে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। মাধুরী দেবীও মাথা নিচু করে বিছানায় বসে আছেন। মনে হচ্ছে কোনো কথা বলতে গেলেই কেঁদে ফেলবেন। কাজ শেষ করে আপনি ভালো মানুষের মতো সানরাইজ দেখতে চলে যান উদ্দালক বাবুর সঙ্গে। নিমাই আসবে 6টার সময়, তাই বাইরের কোনো জায়গা থেকে 6টার সময় শুধু একবার ফোন করেছিলেন আপনার নিজের নাম্বারই, কারণ সেটা রয়েছে পুবালী দেবীর দেহের পাশে। সেই ফোনের রিংটোন শুনে বাইরের যে কোনো লোকই ভাববে কোনটা তখন হচ্ছে। কি আমি ঠিক বলছি তো উদ্দালক বাবু? হ্যাঁ, সোম বলল ফোনটা নাকি হোটেলেই ফেলে এসছে। আমার ফোন থেকেই ফোন করলো। মিথ্যে মিথ্যে কথা, বানানো গল্প পুরো। মিথ্যে কথা? মিস্টার মিশ্র, রিংটোনটা একবার বাজান তো। নাম্বারটা আপনিই বলবেন তো। 9813664416। ফোন অন করে সেই নম্বর অনুযায়ী ফোন করতে যেটা বেজে উঠল সেটা শুনে আমরা সবাই চমকে উঠলাম। যেমন আমরা চমকে উঠেছিলাম ভোরবেলা সমুদ্রের পাড়ে বুলটির কবিতা শুনে। কারণ সকলের সামনে রিংটোনের বদলে যেটা বেজে উঠল সেটা নিমাইয়ের শোনা পুবালী দেবীর গান এবং তারপরে আর্ত চিৎকার। ঘরের কেউই আর কথা বলার মতো অবস্থায় নেই, শুধু একা বলে যাচ্ছে লেটুসদা। শুধু এইটুকু করেই আপনি নিশ্চিন্ত হননি। আপনি চেয়েছিলেন খুনের সন্দেহটা যাতে অন্য কারোর উপরে পড়ে। এই কারণে তদন্তের চোখ ঘুরিয়ে দেওয়া আপনার ভীষণ প্রয়োজন ছিল।
খুনের পরপরই আপনি উদ্দালক বাবুদের ঘরে আসেন এবং ছাইদানি থেকে ফিল্টারের টুকরো এবং ঘড়িটা তুলে এনে আপনার ঘরে রেখে দেন। এখন প্রশ্ন হলো কিভাবে? এ ব্যাপারে আমাকে সাহায্য করে আমার ভাই জয়ন্ত। গতকাল দুপুরেও আমাদের ক্যারেক্টারিস্টিকের একটা তালিকা তৈরি করে। একটা ব্যাপার আমার নজর এড়িয়ে গিয়েছিল, সেই তালিকা থেকে সেটা আবার মনে পড়ে গেল। আর তা হলো উদ্দালকবাবুর এসি সহ্য হয় না। এসি যখন চালান না তখন রাত্রে জানালা খুলে শোয়া মোটেই আশ্চর্য লাগার মতন কিছু নয়। 4টের আশেপাশে ওনার ঘরের জানালা দিয়ে সিগারেটের টুকরো আর ঘড়ি বের করে নেন আপনি। অর্থাৎ পুলিশের অনুমান সঠিক, চুরি নিশ্চয়ই হয়েছে এবং এক্ষেত্রে চোরটাও আপনি। লেটুস তার আঙুল মেঘরাজ সোমের দিকে। ওনাকে দেখে মনে হচ্ছে না উনি আর একটা কথাও বলতে পারবেন বলে। আপনার মনে হলো বডির পাশে উদ্দালকবাবুর সিগারেট আর ঘড়ি পড়ে থাকলেই সন্দেহটা ওনার উপর গিয়ে পড়বে। কিন্তু আপনার জানা ছিল না আপনার ট্রেনের এই সহযাত্রীটির সবথেকে প্রিয় নেশা হল সূক্ষ্ম শাল শস্য, অনুসন্ধান। সিগারেট আর ঘড়ি দেখে উদ্দালকবাবুর কথা মনে হয় বলেই সন্দেহটা আরও বেশি করে আপনার উপর পড়ে। পূবালী দেবী ছিলেন মেঘরাজ সোমের গোল্ডেন এগ ডাক, মানে সোনার ডিম পাড়া হাঁস। ঠিক বলছি তো মেঘরাজবাবু? মেঘরাজ সোম রাগে ফুঁসছেন, কিন্তু উত্তর দেওয়ার শব্দ খুঁজে পাচ্ছেন না। কিন্তু সেই আমদানিও তো বন্ধ হয়ে গেল। কাল গ্র্যান্ড রোডের ওড়িশা মেডিকেল শপের বাইরে হঠাৎই দেখা হয়ে গেল পূবালী দেবীর ভাই পুলকবাবুর সঙ্গে। তারপর সমুদ্রের ধারে প্রায় 1 ঘন্টা সময় কাটালাম ওনার সঙ্গে। পূবালী দেবীর বাবা মানে মেঘরাজবাবুর শ্বশুর মশাইয়ের বাইপাস সার্জারি হয় 2 বছর আগে। খুব সঙ্গত কারণেই উনি জানাতে বাধ্য হন মেঘরাজবাবুদের কোনো রকম আর্থিক সাহায্য আর ওনার পক্ষে করা সম্ভব নয়। সংসার চালানোই মুশকিল হয়ে ওঠে সোমের পক্ষে। শুরু হয় পূবালী দেবীর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার। আরও কথা হতো পুলকবাবুর সঙ্গে, কিন্তু তখন আমার মাথায় সদ্য ব্যান্ডেজ করা হয়েছে, মাথা টনটন করছিল। সত্যি মানুষ পটে লেটুসদা। এত রাগ হচ্ছিল নিমাই নায়কের ওপর যে বলতে পারি না। যদিও ও তো শুধুমাত্র হুকুম পালন করেছে, আসল দোষী তো এখন ভেজা বেড়ালের মতো মাথা নিচু করে বসে আছে। এতক্ষণ বাদে ক্লাসিকের প্যাকেট থেকে একটা সিগারেট ধরালেন উদ্দালক বসু। লেটুসদা বলে চলল, ঠিক এই অবস্থায় ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসেন প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার উদ্দালক বসু। আশুতোষ কলেজের প্রাক্তনীর ফেসবুক গ্রুপের ছবি অন্তত তাই বলছে। একই সঙ্গে শুরু সোম বাড়িতে উদ্দালকবাবুর যাতায়াত, কারণ একসময় ওদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। আশ্চর্য এটাই, ওনার নিজের সম্বন্ধে কথা হওয়ার পরে উদ্দালকবাবুর আচরণে কোনো পরিবর্তন দেখা গেল না। সামান্য চমকে উঠলেন না। এখনও শূন্য দৃষ্টিতে একই রকমভাবে চেয়ে রয়েছেন সমুদ্রের দিকে। সূর্য ঢেকে গেছে, আকাশে মেঘ, সমুদ্রের জলের রং এখন কালচে নীল। উদ্দালকবাবুকে দেখে আপনার মনে শুরু হলো এক অদ্ভুত কমপ্লেক্স। সহজ বাংলায় হিংসা, অথচ পূবালী দেবী যেন প্রাণ ফিরে পেলেন। উদ্দালকবাবু বাড়ি এলেই পূবালী দেবীর মধ্যে যে খুশির ঝলক দেখা দিত, বিয়ের পর থেকে তা আপনি কোনোদিন দেখেননি। কিন্তু সেটা ছিল শুধুই নিখাদ সরল বন্ধুত্ব, যেটাকে আপনার নোংরা হিংসায় ঢাকা মন অন্যরকম কিছুই ভেবে নিয়েছিল। পূবালী ওকে ছাড়া কিছু ভাবতে পারত না। উদয় 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 অসহ্য। আর এতটাই অসহ্য হয়ে উঠলেন যে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার প্রয়োজন পড়ল। মেঘরাজবাবু, ইনি তো সেই পূবালী যিনি না থাকলে আপনি বেঁচেই থাকতেন না। চক্রবেরিয়ার বাজারে লোকের মারের হাত থেকে বাঁচিয়েছিলেন আপনাকে। না খেয়ে থাকলেও কারোর কাছে প্রতিবাদ করেননি। শারীরিক নির্যাতনের শিকার হয়েও কাউকে জানতে পর্যন্ত দেননি। আপনি সব ভুলে গেলেন মেঘরাজবাবু? একজন কোল্ড ব্লাডেড মার্ডারার হয়ে আর দয়া করে কান্নাকাটির নাটকটা করবেন না প্লিজ। আমি উদ্দালক বসুর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করছি, কিন্তু সেটা করতে হলে ওনার সামনে যেতে হয়। এই মুহূর্তে পুলিনপুরীর 107 নম্বর ঘরের লোম খাড়া করা পরিস্থিতিতে যেটা অসম্ভব। আসলে আপনার জীবনে পূবালী দেবীর প্রয়োজন ফুরিয়ে এসেছিল, সঙ্গে যোগ হলো উদ্দালকবাবুর উপর হিংসা। কিন্তু কলকাতায় কিছু করতে আপনার ভীষণ অসুবিধা হচ্ছিল। ঠিক তখনই আপনি শুনলেন উদ্দালকবাবুরা পুরী আসছেন। আপনাকেও তাই পূবালী দেবীকে নিয়ে এখানেই আসতে হলো, কারণ বিয়ের আগে পূবালী দেবী এবং উদ্দালকবাবুর সম্পর্কের কথা দুই পরিবারের প্রায় সকলেই জানতেন। তাই এখানে খুনটা হলে সন্দেহটা প্রথমে গিয়ে পড়বে উদ্দালক বসুর উপর। আপনাকে সাহায্য করল ব্রিটিশ বারে ওনার অসংলগ্ন আচরণ। এই সুযোগ কি হাতছাড়া করা যায় মেঘরাজবাবু?
এতক্ষণ বাদে উদ্দালক বসু মুখ ঘোরালেন মেঘরাজ সোমের দিকে। কি অদ্ভুত ঠান্ডা সেই দৃষ্টি। আপনি প্রমাণও জোগাড় করার চেষ্টা করলেন, কিন্তু সেই ঠুনকো প্রমাণ শশাঙ্ক সেনের মনে ধরল না। কিন্তু কোনো মানুষ কি এত সহজে খুন করতে পারে? হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। থুতনির তলায় হাতের মুঠোটা এনে হঠাৎ ভাবুকের মতো বলে উঠলেন কেষ্টদা, আপনার ভাবনার কথা পরে শুনব। তখনই আমার মনে পড়ে গেল গত মাসে পড়া ওয়েব এমডির একটা আর্টিকেলের কথা। তাতে বলছে ক্রিমিনাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যার লক্ষণই হল বড় রকমের ক্রিমিনাল কার্যকর্ম, যেমনটা টেড ব্যান্ডি করেছিলেন 1970 সালে। ঠিক তার আগের বছরই মানে 69-এ এই একই রকম কাণ্ড করেছিলেন চার্লস ম্যানসন। কেপিডি বা স্কিজোফ্রেনিয়াতে শুধুমাত্র হ্যালুসিনেশনই নয়, একই সঙ্গে এটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে বটে। এরকম রোগ অনেক লক্ষণ দেখে ডিটেক্ট করা যায়, যেমন ব্লেড দিয়ে নিজের হাত কাটা। প্রথম দিন মানে ট্রেনে মেঘরাজবাবুকে দেখেই বুঝে যাই ওনার মধ্যে কেপিডির অনেক চিহ্ন বর্তমান। আপনার বাঁ হাতটা একবার দেখাবেন মেঘরাজবাবু? আমরা ঘরের প্রায় সকলেই দেখলাম সারা হাতে অন্তত 10টা ব্লেড দিয়ে করা ক্ষতচিহ্ন। ইন্সপেক্টর মিশ্র চোখ দিয়ে লেটুসটাকে কুর্নিশ জানালেন। তবে উনি যে এত বড় কাণ্ড করতে চলেছেন সেটা কি আমি জানতাম? খুনের পরপরই সাগরেদটাকে তো দারুণ জোগাড় করেছিলেন মিস্টার সোম। খুনের আগে আপনার সঙ্গে নিমাইয়ের যোগাযোগ ছিল না ঠিকই, কিন্তু খুনের পরপরই বিশেষত হাড়টা সরিয়ে ফেলার জন্য আপনার নিমাইয়ের সাহায্য প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে স্থানীয় লোকজনই কাজ দেয় বেশি। খুনের দিন বিকেলেই আপনার সঙ্গে ওকে বিচে দেখেছিলাম। আমার মামাতো ভাই আর বন্ধু শুধু আপনাকে দেখেছে, কারণ ওদের দূরের দৃষ্টি আমার থেকে ঝাপসা। তোমার মাছের ক্ষতি তো পুষিয়ে গেল নিমাই। নিমাই নায়েককে এখন শক্ত করে ধরে আছেন ম্যানেজার সেনাপতি। নিন মিস্টার মিশ্র, এই দুই মহাপুরুষকে আপনার হাতে তুলে দিলাম। এবার যা করার উড়িষ্যা পুলিশ করবে। বাইরে বৃষ্টি পড়ছে। সমুদ্রের প্রচণ্ড গর্জন ছাড়া ঘরে আর একটা শব্দ। পূবালী দেবীর ওড়নাটা আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন মাধবী বসু। কালকে অর্থাৎ 27শে মে আমরা যাব কোনারক দেখতে। ইউনেস্কোর হেরিটেজ সাইট নিয়ে এখন সমুদ্রের পাড়ে বসে স্পিচ দিচ্ছে লেটুসদা। কেষ্টদার বিস্কুট আর চানাচুর সমানে চলছে। আফসোস একটাই, তার স্টকের ডালমুটটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? নিশিডাক গল্পের আড্ডায় রহস্য সমাধানে প্রথমবার এসেছিল লেটুসদা, সঙ্গে জয়ন্ত আর কেষ্টদাকে নিয়ে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সুলেখক তৃণাঞ্জয় ভট্টাচার্যের কলমে লেটুসদার গোয়েন্দাগিরির প্রথম গল্প আজ এখানেই শেষ। পরবর্তী নতুন কোনো রহস্য নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসবে লেটুসদা। ও হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।